এইমাত্র উঠে আসলো দিনের বাছাই করা সেরা গুরুত্বপূর্ণ বড় খবরগুলি। চলুন এক এক করে প্রত্যেকটি খবর সুন্দরভাবে শুনে নিই। প্রথমে যে খবরটি উঠে এলো সেটি খুবই গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রী মোদি ব্রিক্স সম্মেলনে হুঙ্কার দিয়েছেন রাষ্ট্রসংঘকে, চরম কটাক্ষ করলেন তিনি। চলুন কি বললেন তিনি জানুন বিস্তারিত। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বর্তমানে বিদেশ সফরে রয়েছেন। ঘানা থেকে শুরু হওয়া তার বিদেশ যাত্রা ব্রাজিলে এসে পৌঁছেছে। ব্রাজিলে প্রধানমন্ত্রী মোদি 17তম ব্রিক্স শীর্ষ সম্মেলনে যোগ দিয়েছেন। 17তম ব্রিক্স শীর্ষ সম্মেলনে ফ্যামিলি ছবির জন্য রিও ডি জেনিরোতে জড়ো হয়েছিলেন প্রধানমন্ত্রী মোদি এবং বিশ্বের তাবড় অন্যান্য বিশ্ব নেতারা। ব্রিক্স শীর্ষ সম্মেলনে তার ভাষণে প্রধানমন্ত্রী মোদি রাষ্ট্রসংঘকে তীব্র কটাক্ষ করেছেন। ব্রিক্স শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী মোদি বলেছেন, ব্রিক্সের সম্প্রসারণ এবং নতুন বন্ধুদের যুক্ত হওয়া এই কথার প্রমাণ দেয় যে ব্রিক্স এমন একটি সংগঠন যা সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে পরিবর্তন করতে পারে। এখন আমাদের রাষ্ট্রসংঘ, নিরাপত্তা পরিষদ, বিশ্ব বাণিজ্য সংস্থা এবং বহুপাক্ষিক উন্নয়ন ব্যাংকগুলির মতো সংস্থাগুলিতে সংস্কারের জন্য একই ইচ্ছাশক্তি দেখাতে হবে। রাষ্ট্রসংঘকে এরপরেও কটাক্ষ করতে ছাড়লেন না প্রধানমন্ত্রী। তিনি রাষ্ট্রসংঘকে কটাক্ষ করে বলেছেন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ এআই এর যুগে যেখানে প্রতি সপ্তাহে প্রযুক্তি আপডেট হয়, সেখানে কোনো বৈশ্বিক প্রতিষ্ঠান 80 বছরে একবারও আপডেট না হওয়া গ্রহণযোগ্য নয়। বিংশ শতাব্দীর টাইপরাইটার একবিংশ শতাব্দীর সফটওয়্যার চালাতে পারে না। পরবর্তী যে খবরটি উঠে এলো সেটি হচ্ছে প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে নিয়ে। তিনি সম্প্রতি যে মন্তব্য করেছেন তাতে তোলপাড় বঙ্গ রাজনীতি, এবং এই নিয়ে কি আপডেট উঠে আসলো আজকে চলুন জেনে নিই। 21 জুলাই কোনো মঞ্চে থাকার কথা বলে বিজেপিতে জল্পনা উস্কে দিয়েছেন দিলীপ ঘোষ। এই মন্তব্যের পর রাজনৈতিক মহলে প্রশ্ন, তাহলে কি তৃণমূলের 21 জুলাইয়ের মঞ্চে দেখা যাবে তাকে? এক সময়ের বিজেপির দাবাং নেতা দিলীপ ঘোষ বর্তমানে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে বিরক্ত। দলের সভা বা কার্যক্রমে তাকে আমন্ত্রণ জানানো হচ্ছে না, যা তার মধ্যে এক ধরনের অভিমান তৈরি করেছে। এই অবস্থায় দিলীপ ঘোষের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে জল্পনা শুরু হয়েছে। দিলীপ ঘোষের 21 জুলাই কোনো না কোনো মঞ্চে থাকব মন্তব্যটি নতুন করে রহস্য তৈরি করেছে। অনেকেই মনে করছেন তিনি হয়তো তৃণমূলে যোগ দিতে চলেছেন এবং 21 জুলাই মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। তবে অন্য একটি সম্ভাবনা নিয়েও আলোচনা চলছে। শ্রমিক ভট্টাচার্য রাজ্য বিজেপির সভাপতি হওয়ার পর দলের পুরনো নেতাদের গুরুত্ব বাড়ছে। এর ফলে 21 জুলাইয়ের পর দিলীপ ঘোষকে আবার বিজেপির মূল স্রোতে ফিরিয়ে আনা হতে পারে, যা দলের মধ্যে তার অবস্থানকে আরও দৃঢ় করতে পারে। পরবর্তীতে দিলীপ ঘোষ বা রাজ্য বিজেপি সংক্রান্ত কোনো গুরুত্বপূর্ণ আপডেট আসলে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের মাধ্যমে জানতে পারবেন। তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটিকে লাইক করুন। পরবর্তী যে খবরটি উঠে এলো সেটি হচ্ছে হাইকোর্টের কড়া নির্দেশ এসএসসি নিয়োগ প্রক্রিয়ায় অযোগ্যদের বাদ দেওয়ার নির্দেশ বিচারপতির। চলুন এই নিয়ে দেখে নিই কি গুরুত্বপূর্ণ আপডেটটি উঠে আসলো। স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ প্রক্রিয়ায় ফের বড় ধাক্কা খেল কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশে শুরু হওয়া নিয়োগ প্রক্রিয়া হাইকোর্টের নির্দেশে বদল করতে হবে। বিচারপতি সৌগত ভট্টাচার্য স্পষ্ট নির্দেশ দিয়েছেন যে চিহ্নিত অযোগ্যদের নতুন নিয়োগ প্রক্রিয়া থেকে বাদ দিতে হবে। প্রায় 26,000 শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষাকর্মীর চাকরি বাতিল হওয়ার পর এসএসসি নতুন নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছিল, যা এবার হাইকোর্টের নির্দেশে সংশোধিত হবে। পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেটটি উঠে আসলো ব্রিক্স সংক্রান্ত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কড়া জবাব বা পাল্টা জবাব দিল চীন। চলুন এই নিয়ে কি আপডেট উঠে আসলো। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্রিক্স হুমকির কড়া জবাব দিয়েছে চীন। সোমবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং জানান, ব্রিক্স সংঘাতের জন্য নয় এবং এটি অন্য কোনো দেশকে লক্ষ্য করে না। তিনি আরও বলেন, ব্রিক্স হল উদীয়মান বাজার এবং উন্নয়নশীল দেশগুলির মধ্যে সহযোগিতার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম, যা সকলের সুবিধার জন্য উন্মুক্ততা, অন্তর্ভুক্তি এবং সহযোগিতার পক্ষে। ট্রাম্প ব্রিক্স গ্রুপের আমেরিকা বিরোধী নীতি সমর্থনকারী দেশগুলির উপর 10% অতিরিক্ত শুল্ক আরোপের হুমকি দিয়েছিলেন। ব্রিক্স গ্রুপ ট্রাম্পের নাম না করেই শুল্ক বৃদ্ধির নিন্দা জানানোর পর তিনি এই হুমকি দেন। ব্রিক্সের বর্তমানে ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, দক্ষিণ আফ্রিকা, মিশর, ইথিওপিয়া, ইরান এবং সংযুক্ত আরব আমিরাত অন্তর্ভুক্ত।
2025 সালে ইন্দোনেশিয়াও এই জোটে যোগ দেবে। পরবর্তীতে এই সংক্রান্ত কী কী গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসে অবশ্যই আপনাদেরকে জানাবো। পরবর্তী যে গুরুত্বপূর্ণ আপডেটটি উঠে আসলো তাদের এবার যে গুরুত্বপূর্ণ আপডেটটি উঠে আসলো তারা একসময় খবরের শিরোনামে সবসময় থাকতেন। তারা হচ্ছেন সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল। এদেরকে নিয়ে আদালত কী নির্দেশ দিল এবার সেটাই আপনারা জানবেন। আর.জি. কর মেডিকেল কলেজ হাসপাতালের আলোচিত ধর্ষণ ও খুন মামলায় ফের বিতর্কের কেন্দ্রে চলে এসেছেন হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল। এই ঘটনাটি 1 বছর আগে তিলোত্তমাকে নাড়িয়ে দিয়েছিল, যখন এক তরুণী চিকিৎসক পড়ুয়াকে হোস্টেলে ধর্ষণ ও খুন করা হয়। সোমবার শিয়ালদহ আদালতের বিচারক অরিজিৎ মণ্ডল তাদের মঙ্গলবার সশরীরে আদালতে হাজিরার নির্দেশ দিয়েছেন। নির্যাতিতার পরিবারের ঘটনাস্থল পরিদর্শনের আবেদনের শুনানিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে, অভিযুক্তদের যদি কোনো বক্তব্য থাকে তা আদালতেই পেশ করতে হবে। রাজ্য সরকারের আইনজীবীকেও এই শুনানিতে উপস্থিত থাকতে বলা হয়েছে। এবার যে খবরটি উঠে আসলো সেটি মুম্বাই হামলা সংক্রান্ত, যেটা এক চাঞ্চল্যকর তথ্য দেশের সামনে উন্মুক্ত করেছে। 26/11 মুম্বাই হামলার অন্যতম প্রধান অভিযুক্ত তাহাওয়ার হোসেন রানা মুম্বাই ক্রাইম ব্রাঞ্চের জেরায় চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন। রানা স্বীকার করেছেন যে হামলার সময় তিনি মুম্বাইয়ে ছিলেন এবং নিজেকে পাকিস্তানি সেনাবাহিনীর বিশ্বস্ত এজেন্ট হিসেবে দাবি করেছেন। তিনি আরও জানিয়েছেন, লস্কর-ই-তৈবা ডেভিড কোলম্যান হেডলি এবং তাকে হামলার জন্য প্রস্তুত করেছিল। এই হামলার পেছনে পাকিস্তানের ইন্টার সার্ভিস ইন্টেলিজেন্স অর্থাৎ ISI এর সহায়তা ছিল বলেও রানা দাবি করেছেন। রানা একজন কানাডিয়ান নাগরিক। তিনি শিকাগোতে একটি ভ্রমণ ও অভিবাসন পরামর্শ সংস্থা চালাতেন। হেডলিকে লজিস্টিক সহায়তা এবং ভুয়ো ভ্রমণনথি সরবরাহ করেছিলেন। তিনি 2008 সালের নভেম্বরে হামলার কয়েকদিন আগে মুম্বাইয়ে ছিলেন এবং হামলার আগে বেজিংয়ে পালিয়ে যান। রানা জানান, তিনি 1986 সালে পাকিস্তান সেনাবাহিনীতে একজন ক্যাপ্টেন ডাক্তার হিসেবে কমিশন লাভ করেন এবং খালজ যুদ্ধের সময় সৌদি আরবে মোতায়েন ছিলেন। ফুসফুসের সমস্যার কারণে তিনি সেনাবাহিনী থেকে ফেরার ঘোষিত হয়েছিলেন। মুম্বাই পুলিশ এখন তাকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার করার প্রস্তুতি নিচ্ছে। বর্তমানে তিনি দিল্লির তিহার জেলায় বিচার বিভাগীয় হেফাজতে আছেন। পরবর্তী যে গুরুত্বপূর্ণ খবরটি উঠে আসলো সেটি হচ্ছে পুরো বিশ্ব তথা আমেরিকার রাজনীতিতে বর্তমানে আলোচিত মুখ জোরহান মামদানিকে নিয়ে। তাকে নিয়ে খুবই গুরুত্বপূর্ণ অভিযোগ সামনে উঠে আসছে, প্লাস আল কায়দা যোগের প্রশ্ন উঠছে। তো এই নিয়ে কি গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসলো চলুন দেখে নিই। ডেমোক্রেটিক সোশ্যালিস্ট পার্টির নিউ ইয়র্ক সিটির মেয়র প্রার্থী জোরহান মামদানি তার 2015 সালের কিছু পুরনো টুইটের জন্য নতুন করে বিতর্কের মুখে পড়েছেন। ওই টুইটগুলোতে তিনি আল কায়দার সঙ্গে যুক্ত ধর্মগুরু আনোয়ার আল-আওলাকির ওপর FBI এর নজরদারি নিয়ে প্রশ্ন তুলেছিলেন এবং ইঙ্গিত দিয়েছিলেন যে আমেরিকান গোয়েন্দা সংস্থাগুলোর কার্যকলাপ আওলাকির কট্টরপন্থায় ঝুঁকে পড়ার কারণ হতে পারে। মামদানির পুরনো পোস্টগুলো এমন সময় সামনে এলো যখন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে 100% কমিউনিস্ট উন্মাদ বলে অভিহিত করেছেন। টুইটগুলোতে মামদানি 9/11 হামলার পর আওলাকির উপর FBI এর ব্যাপক নজরদারি নিয়ে প্রশ্ন তোলেন। তার মতে এই নজরদারি আওলাকিকে আল কায়দার দিকে ঠেলে দিতে পারে। এই মন্তব্যগুলো 9/11 হামলায় ক্ষতিগ্রস্তদের পরিবার এবং মার্কিন সন্ত্রাসবিরোধী কর্মকর্তাদের মধ্যে ক্ষোভ সৃষ্টি করেছে, যারা মামদানির মন্তব্যকে অসংবেদনশীল বলে মনে করছেন। পরবর্তীতে এই নিয়ে আর কি গুরুত্বপূর্ণ আপডেট আসে অবশ্যই চ্যানেলে আপনারা জানতে পারবেন। আর এই অবধি যদি আপনি ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন প্রতিদিনের অথেন্টিক খবর একসাথে একটি ভিডিওতে পাওয়ার জন্য।